আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন করে ভ্যাট আরোপের দাম বাড়বে ওষুধের, আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাধীনতার পরে কোনো সরকারি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে না জামায়াতে ইসলাম। নওগাঁয় বিনামূল্যে নতুন বই বিতরণের টাকা নেওয়ার অভিযোগ, খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে, অভিভাবকদের ক্ষোভ। শীতের দাপটে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি, আগামী সপ্তাহে তীব্রতা আরো বাড়বে জানালো আবহাওয়া অফিস। এবং নতুন আরেকটি গোষ্ঠী যুবলীগ ছাত্রলীগের মতো চাঁদাবাজি করছে, অভিযোগ সমন্বয়কদের। জুলাই বিপ্লবে পাবনায় গণহত্যায় জড়িত আসামিরা গ্রেফতার না হয় শহীদ পরিবারের হতাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নতুন করে ভ্যাট আরোপের কারণে ওষুধের দাম বাড়ালে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এদিকে নানা অজুহাতে একের পর এক বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। এতে চরম সংকটের মুখোমুখি নিম্ন আয়ের রোগী ও তাদের স্বজনরা। মিজান শাহজাহানের রিপোর্ট। 500 এটা বক্স ছিল আগে 400 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা। কোএনজাইম Q10 100 mg আগে ছিল 600 টাকা, এখন হয়ে গেছে 1200 টাকা। কিটোনোলাক আগে ছিল আপনার 12 টাকা পার পিস, হয়ে গেছে এখন 20 টাকা। শুধু এই 4 থেকে 5টি আইটেমের দামই যে 20 থেকে 100% পর্যন্ত বেড়েছে বিষয়টি এমন নয়, বরং সব ওষুধের দামই বাড়ছে কোনো ধরনের ঘোষণা না দিয়েই। সর্বাধিক পরিচিত প্যারাসিটামল 10 টাকার নাপা ট্যাবলেট এখন 12 টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সাথে আলোচনা না করেই নানা অজুহাতে দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। নতুন করে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে সরকারের ওষুধের উপর ভ্যাট আরোপের ঘোষণা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় কোষাগার শক্তিশালী করতে গিয়ে নিম্ন আয়ের মানুষকে বেকায়দায় ফেলা হবে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী। সরকারের আয়ের উৎস হিসাবে ওষুধের উপর ভ্যাট ট্যাক্স বাড়াবার চিন্তা করে থাকে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীত। এটা বৈষম্য আরো বাড়বে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা একটা করা হয়েছিল 1982 সালে। সেই অত্যাবশ্যকীয় ঔষধের মূল্য সরকারের কাছে জিজ্ঞেস না করে বাড়ানোটা নিষেধ, কিন্তু 82-র পরে যারাই ক্ষমতা এসছে পালাক্রমে, তারা কিন্তু ওষুধের তালিকা কাটছাট করে ছোট করতে করতে এখন খুবই ছোট জায়গায় আসছে। সেই ওষুধের তালিকা বরঞ্চ আরো বাড়ানো দরকার, যেটা অত্যাবশ্যকীয়। জনস্বাস্থ্য গবেষকরা বলেন, জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট না বসিয়ে বরং ভর্তুকি দিয়ে এর দাম সহনীয় রাখা হবে সরকারের নৈতিক দায়িত্ব। ওষুধ তো আসলে সেবা, এবং এটা আসলে আরো গভর্নমেন্ট ভর্তুকি দিবে, সেখানে যদি আরো ভ্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করে, এটা তো আরো আত্মঘাতী হলো। এটা তো কোনোভাবে আসলে সম্ভবই না, বরং এটা আরো কমিয়ে দেওয়া উচিত। অন্য সেক্টরে তার ভর্তুকি না দিয়ে এই সেক্টরে ভর্তুকি দেওয়া উচিত। এটা গভর্নমেন্টের কাছে আমাদের। গবেষকরা বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানের হওয়ায় বিদেশে রপ্তানি হচ্ছে। এই শিল্পকে আধুনিকায়ন করার পাশাপাশি কম পয়সায় দেশীয় রোগীদের ওষুধ সরবরাহের পথ খুঁজে বের করতে দরকার হলে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা যেতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই দেশ শাসন করেছে তারা কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ তারই ভয়ঙ্কর রূপ দেখেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন শাসক শুধু ক্ষমতার জন্য ঠান্ডা মাথায় কিভাবে এত খুন করতে পারে, এটা কল্পনার বাইরে। 5 আগস্ট পরবর্তী মামলা প্রসঙ্গে তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া জামায়াতে ইসলামী কোনো মামলা করব না, সেই সাথে কোনো নিরপরাধ মানুষকেও মামলার আসামি করা হবে না। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশে কুষ্টিয়া জেলা আমির মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের নেতারা তারা বলেছিলেন, তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে 2 দিনের মাথায় তাদের দলের 5 লক্ষ নেতাকর্মীকে সবাই মিলে আমরা খুন করে ফেলব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কি হয়? বাংলাদেশের মানুষ
প্রমাণ করেছে যে তারা দেশকে এবং মানুষকে ভালোবাসে এবং সম্মান করে। নওগাঁয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া বিনামূল্যের নতুন বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আবার যারা টাকা দিতে পারেনি তাদের দেওয়া হয়নি বই, ফলে বছরের প্রথম দিনেই টাকা দিতে না পেরে বই ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা স্কুলে আসে নতুন বই নিতে, আর সেখানেই বাধে বিপত্তি। অভিভাবকরা বলছেন এবছর নতুন বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ, আর যারা টাকা দিতে পারেনি তারা বই ছাড়া ফিরেছে খালি হাতে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকায় চলছে ক্ষোভ, হতাশা আর সমালোচনা। যে আপা আমার এমনিতে ছেলের বাপ অসুস্থ, আমি এখন দিয়া পারছি না, তা আপনি যদি লাগে যদি আমি পরে দিব। 100 টাকা বার করে আমি দিলাম, তারপর করছে না 100 টাকা নিব না। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এখন বর্তমানে আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। আমাকে বই দেওয়া হয়নি, আমার টাকা নাই তাই আমি বই নেই। বই টাকা না দিলে বই দিবে না। 200 টাকা লিছে, ওই 2 তলার থেকে লিছে, নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে। টাকা বই আগে দিয়ে দেখ, দেওয়ার পর পরশুদিন বলুক বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, এমন তাহলে কি বোঝা যায় এখানে? তবে বইয়ের জন্য নয়, বিদ্যালয়ের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নেইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য। বই বা উন্নয়নের নামে যারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে, যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিই। শিক্ষার্থীদের বই জিম্মি করে টাকা আদায়ের ঘটনা আর যেন না ঘটে তা নিশ্চিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। 1 জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। বাদ জোহর বিএফডিসিতে তার নামাজে জানাজা হবে বলে জানা গেছে। শীতের দাপটে কাঁপছে সারা দেশ, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার থেকে শীত আরও বাড়তে পারে। পৌষের তৃতীয় সপ্তাহে এসে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা বাতাসে সীমান্তবর্তী জেলা শেরপুরের মানুষ কাহিল হয়ে পড়ছে। শীতের কারণে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধির প্রকোপ। শীত, কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান রাত 12টার পরে জেলার বিভিন্ন স্থানে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে গেছে সমগ্র জেলা। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসে তাপমাত্রা নামতে থাকায় তীব্র শীত অনুভূত হয়। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে বিপর্যস্ততা পড়েছে। সিরাজগঞ্জে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন যমুনা পাড়ের মানুষেরা। ঘন কুয়াশার কারণে যমুনা সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে রাতের বেলায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এই মুহূর্তে আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে আছেন সহকর্মী রাশনা দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশনা, শীতের তীব্রতা কি আরো বাড়বে? আবহাওয়াবিদরা কি বলছেন? শীতের প্রকোপ অনেকটাই কমেছে। রাজধানী সহ সারা দেশে
গত দুদিন যে শীতের কুয়াশার চাদরে যে মুড়েছিল সারা দেশকে, সেটি অনেকটা কেটে গেছে। এখন ঢাকা শহরে সূর্যের আলো পরিলক্ষিত হচ্ছে এবং সূর্যের আলোর সঙ্গে মিষ্টি বাতাস, সুন্দর চমৎকার একটি ওয়েদার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার বাইরে তেঁতুলিয়াতে সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস। এবছর সবচেয়ে বেশি শীত পরিলক্ষিত হয়েছে ঢাকা শহরে এবং সারা দেশে এই সময়টিতে। এছাড়া সামনের 8 তারিখ পর্যন্ত 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে এবং এই মাসের মধ্যে আরো 2টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় থেকে যেই কনকনে শীতের যে হাওয়াটি বয়ে আসে, তার কারণেই আরো 2টি মৃদু শৈত্যপ্রবাহ ঢাকায় সহ সারা দেশে বয়ে যেতে পারে। এছাড়াও 25 তারিখের পর থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীত অনেকটা কমে যাবে এবং আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাশি, আপনাকে ধন্যবাদ। 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর নতুন আরেকটি গোষ্ঠী যুবলীগ ছাত্রলীগের মতো বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস। শুক্রবার রাতে হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নষ্ট পচা রাজনীতিকে ঝেঁটিয়ে বিদায় করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা প্রয়োজন। যারা দখল ও চাঁদাবাজি করছে তাদের উদ্দেশ্যে এই সমন্বয়ক আরো বলেন, 17 বছরের ক্ষুধা নিবারণের জন্য মানুষ নিজের জীবন দেয়নি। সর্বাগ্রে প্রয়োজনীয় সংস্কার, এরপর 24-এর হতাহতদের বিচার এবং তারপর নির্বাচন হবে বলে জানান তারা। এতে হবিগঞ্জ নাগরিক কমিটি সমন্বয়ক পলাশ মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় সহ সম্পাদক ফয়সাল হোসেন মাসুম। 24-এর গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও আওয়ামী দোসরদের এখনো গ্রেফতার না করায় হতাশ শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এখনো আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতার করতে না পারায় আতঙ্ক বিরাজ করছে সমন্বয়ক ও ছাত্র জনতার মাঝে। অন্যদিকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের প্রলোভন ও হুমকি দিচ্ছে আসামিরা। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। জুলাই অভ্যুত্থানের প্রভাব ছিল রাজধানী ঢাকা সহ সারা দেশে। 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও সেই দিন পর্যন্ত হত্যাযজ্ঞে মেতেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা। শুধু আবু সাইদ কিংবা মুগ্ধ নয়, জেলায় জেলায় ছড়িয়ে যায় এই লাশের মিছিল। এমনই একজন পাবনার মেধাবী শিক্ষার্থী জাহেদুল ইসলাম। স্বৈরাচারের দোসরদের গুলিতে গেল 4 আগস্ট শহীদ হয় সে। প্রিয় সন্তান, প্রিয় ভাইকে হারিয়ে তাই তো বাকরুদ্ধ তার পরিবার। কখনো ভাবতে পারি না আমাদের মাঝ থেকে জাহিদ চলে যাবে। আন্দোলনের প্রত্যেকটি দিন আমরা একসাথে থাকতাম। মাস গত হয়ে যাওয়ার পথে এ পর্যন্ত আসামিরা যখন ধরা পড়তেছে না, তখন আমি বিচার, আমার ছেলে হত্যার বিচার নিয়ে আমি খুব অনিশ্চিতের বা হতাশা প্রকাশ করছি। যদি তারা আমাদের ভাইয়ের হত্যাকারীদের যদি সঠিকভাবে বিচার না করে, আমরা আমাদের পরিবার কোনোদিনও এই জাতিকে মাফ করে দেব না। এদিকে ফ্যাসিস্টের দোসরদের ভয়ে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে পাবনার আরেক শহীদ মাহবুব হোসেন নিলয়ের পরিবার। আমি ওর নামে কেস করে আমার থানায় ঘোরা লাগবে, কোর্টে আর উকিল দেওয়া লাগবে, আরো একটা আতঙ্কের মধ্যে থাকবে। আতঙ্ক থাকতে চাচ্ছি না। সরাসরি হত্যাকাণ্ডে জড়িতরা এখনো পাবনাতেই অবস্থান করছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র জনতার। প্রকাশ্যে তারা ঘোরাফেরা করলেও আসামিদের ধরা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। পাবনা 5-এর এমপি প্রিন্স সহ এবং আওয়ামী লীগের অনেক দোসর আমাদের নিরস্ত্র ছাত্রের উপর হত্যাযজ্ঞ চালায়। আমরা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম তারা সবচেয়ে বেশি অনিরাপদ। 5 আগস্টের পর পাবনা জেলায় দায়ের হওয়া 7 মামলায় 230 জনকে আটকের দাবি পুলিশের। অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানান জেলা প্রশাসক। এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা এবং সেই উপলক্ষে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। আমরা সবসময় যেহেতু খোঁজ রাখছি তাদের, এই ধরনের কোনো বিষয় আসলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি পাবনা সহ সারা দেশের ছাত্র জনতার।
মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে যশোরে শেষ হলো 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠী সৌজন্যে সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে ইসলামী বক্তাদের আলোচনা শুনতে প্রতিদিনই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। শেষ দিনে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারি। আরও বক্তব্য রাখেন শায়েখ আহমদুল্লাহ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। দুপুর থেকেই খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শক শ্রোতাদের ভিড় বাড়তে থাকে মাহফিল প্রাঙ্গণে। এশার নামাজের পর বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। দেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? শায়েখ আব্দুল্লাহ কোরআনের আলোকে জীবন গঠনের তাগিদ দেন। আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে। এ সময় আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স চালু হবে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আদ্দিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণেই মুক্ত পরিবেশে এই বিশাল মাহফিল আয়োজন সম্ভব হয়েছে। 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, যে ধর্ম, ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি। প্রতি বছর এমন ঐতিহাসিক মাহফিল আয়োজনের প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। ভিনিসিয়াসের লাল কার্ড ও বেলিংহামের পেনাল্টি মিসের ঘটনাবহুল ম্যাচে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এদিকে ইটালিয়ান সুপার কাপের ম্যাচে জুভেন্টাসকে পরাজিত করে ফাইনালের টিকিট পেল এসি মিলান। পরাগারমানের রিপোর্ট। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদই ছিল ফেভারিট। তবে কার্লো আনচেলত্তির দলকে চমকে দিয়ে নিজেদের মাঠ মেস্তাল্লা স্টেডিয়ামে খেলার 27 মিনিটে উগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এরপর থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। 52 মিনিটে জুড বেলিংহামের স্পট কিক পোস্টে লেগে ফিরে আসলে আবারও হতাশ তারা। 58 মিনিটে এমবাপে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে 79 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড পাওয়া। তবে ভেঙে পড়েনি রিয়াল মাদ্রিদ। 85 মিনিটে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ম্যাচে সমতা ফেরান। খেলা শেষের ইনজুরি টাইমে জুড বেলিংহাম দারুণ এক গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন। এতে 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো রিয়াল। আর এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকোর পয়েন্ট 41। এদিকে 4 দলের ইটালিয়ান সুপার কাপের খেলা হচ্ছে সৌদি আরবে। দ্বিতীয় সেমিফাইনালে আল নাসরের হোম ভেন্যু আল আউয়াল মাঠে মুখোমুখি হয় জুভেন্টাস ও এসি মিলান। খেলার 21 মিনিটে কেনান ইলদিয়েজের গোলে লিড নেয় জুভেন্টাস। 71 মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচে 1-1 সমতা ফেরান। 75 মিনিটে ফেদেরিকো গাত্তির ওন গোলে 2-1 ব্যবধানে জয় পায় এসি মিলান।
সোমবার প্রতিযোগিতার ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। পরাগারমান, এটিএন বাংলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চলছে দুদিনের বিরতি। আগামী সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে সিলেট পর্ব। এবারের আসরে এখন পর্যন্ত 8টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 3 ম্যাচের 3টিতেই জিতে পয়েন্টের শীর্ষে আছে রংপুর রাইডার্স। 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইগার্স। চিটাগাং কিংস তৃতীয়, ফরচুন বরিশাল চতুর্থ আর দুর্বার রাজশাহী আছে পঞ্চম স্থানে। তবে 3 ম্যাচ খেলা ঢাকা ক্যাপিটালস ও 1 ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স এখনো কোনো জয় পায়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নতুন করে ভ্যাট আরোপে দাম বাড়বে ওষুধের, আত্মঘাতী সিদ্ধান্ত বলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাধীনতার পরে কোন সরকারি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে না জামাতে ইসলাম। নওগাঁয় বিনামূল্যে নতুন বই বিতরণের সময় টাকা নেয়ার অভিযোগ, খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে, অভিভাবকদের ক্ষোভ। শীতের দাপটে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলায় 9.8 ডিগ্রি। আগামী সপ্তাহে তীব্রতা আরো বাড়বে, জানালো আবহাওয়া অফিস। এবং নতুন আরেকটি গোষ্ঠী যুবলীগ ছাত্রলীগের মতো চাঁদাবাজি করছে, অভিযোগ সমন্বয়কদের। জুলাই বিপ্লবে পাবনায় গণহত্যায় জড়িত আসামিরা গ্রেফতার না হয় শহীদ পরিবারে হতাশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।